সিদ্দিক মাহমুদকে বক্তব্য রাখছেন জনাব সিদ্দিক মাহমুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আগত সুধীমণ্ডলী ও আমাদের সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে কর্তৃপক্ষ দাওয়াত হচ্ছে কিছু বলার জন্য সময় রেখে আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যখন আমি দাওয়াত দিচ্ছি আমি বললাম আমাদের কৃষিবিদ নই, আমাকে বলতে পারেন একজন কৃষক, তাই চলবে। আমি বললাম আমি কৃষির মতো বক্তব্য রাখতে পারবো না, আমি ইতিহাসের কিছু অংশ সুধী মণ্ডলীর সাথে শেয়ার করতে পারবো, তাতে তিনি অনুমতি দেওয়ার জন্য আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে বিপ্লব সাধন হয়েছে তার সাথে ফ্রেঞ্চ রেভলিউশন অসম্ভব রকমের একটা যোগ সাধন। ফ্রেঞ্চ রেভলিউশন বিপ্লবী কাউন্সিলের যিনি সেক্রেটারি ছিলেন তার নাম ছিল জাম্মু। এই জাম্মু চিটাং থেকে চিটাংয়ে 1762 সালে জন্মগ্রহণ করেন। ডাক ব্যবসায়ীরা তাকে মাদাগাস্কার নিয়ে বলতে হয়, ইবন ভিতরে লেখায় বলছে বাংলার ডাক ব্যবসায়ী আছে, তারপরেও নদী নালা সব শস্য ফলাদি পরিপূর্ণ। মাদাগাস্কার থেকে ওনাকে ফ্রান্স নিয়ে যাওয়া হয়। ফ্রান্সকে লুই XV ওনাকে উপঢৌকন দেওয়া হয়। যেহেতু মেধাবী ছিল জামর, সেজন্য জামরকে তার উপপত্নী লেডি ব্যাডিকে উপহার দেওয়া হয়। যেহেতু উনি মেধাবী ছিলেন, ওনার লেখাপড়ার মনোযোগ ছিল, ইম্পেরিয়াল প্যালেস থেকে তাকে লেখাপড়ার সুযোগ দেয়। উনি সাহিত্য এবং দর্শনে ভর্তি লাভ করেন। পরে যখন রেভলিউশন শুরু হয়, ওই রেভলিউশনে কাউন্সিলের উনি সেক্রেটারি ছিলেন। দুর্ভাগ্যবশত লেডি বেলের বিরুদ্ধে ওনাকে সাক্ষী দিতে হয়, যার কারণে লেডি বেল শিরোচ্ছেদ। যখন ওনাকে সাক্ষীর কার্যালয় থাকে তখন তাকে পরিচিত করেছিল জামুন ফ্রম আফ্রিকা। উনি চিৎকার করে বললেন, আই এম ফ্রম চিটাগং বেঙ্গল, যা আজকে বাংলাদেশ। আমাদের সৌভাগ্য, আমাদের বর্তমান যিনি চিফ অ্যাডভাইজার উনিও সেই চট্টগ্রামে। যদি আরো দু একজন নামি দামি লোক আছেন তারাও কংগ্রেস মুজাফর আহমদ। আমি জানি না চট্টগ্রামে এরকম কংগ্রেস কিভাবে জন্ম আসে। আমি হাবিব মোহাম্মদ এবং আরো অনেক, আমি তাদের প্রতি সম্মান জানাচ্ছি। বৈষম্যবিরোধী ছাত্রদের যারা শহীদ হয়েছে তাদের মাত্রা কামনা করছি, যারা হাসপাতালে আছেন তাদের সুস্থতা কামনা করছি। কিন্তু এর মধ্যে যারা এই জিনিসগুলো ঘটিয়েছেন তাদেরকে আইনের আওতায় যেন বিচার বিলম্বিত না হয়। জাস্টিস দিলে জাস্টিস ডিনাই, সেই অবস্থা থেকে আমরা উঠে আসতে পারি। একটা অন্ধকার রাত্রির পরে যখন সূর্যের রক্তিমা উঠে, অথবা পূর্ণিমার পরে যে আমরা জ্যোৎস্নাতে চলি, এই ভীষণ 10 বছর 13 বছর পরে যখন অন্ধকার থেকে সামনে আসছি, আমার মনে হয় আমি নিজের চিমটি কাটছি যে আমি কি এখন অন্ধকারে আছি না সামনে আসছি। আমার কিছু ব্যথা বলার জন্য আপনাদের সামনে আসছি, পরে কিছু আমাদের ক্লান্তিগ্রামে মীর কাশির যখন 50 জন পুলিশ র্যাব ধরে নিয়ে যায়, সেই মুহূর্তে আমাকে ম্যানেজমেন্ট এবং এমডি হওয়ার জন্য প্রস্তাব করা। পরে আমি বললাম যে আমি তো ব্যবসা করি, আমাকে বলে দিন পারবো না। তাড়াতাড়ি বোর্ড মিটিং করে আমার উপরে এমডি সভা হিসাবে কার্যক্রম চালাতে বলা হয়। বছর 2-3 বছর আগে শাহ আব্দুল আলম সাহেব ইন্তেকালের পর আমি আবার চেয়ারম্যান হই, আজ অবধি তাই আছি। 13 সালের 5ই মে যখন হেফাজতের অনুষ্ঠান হয়, একটা গুলি একটা
বাচ্চার চোখে যখন ভেদ করে যায়, সেই সময় আমাদের এটা লাইভ প্রচার করা হয়। এবং তার আধা ঘন্টার মধ্যেই দিগন্ত মিডিয়া কর্পোরেশন দিগন্ত টিভি বন্ধ করে দেয়। আমি ভোরে উঠে দেখলাম যে স্ট্রিট পিকচার, সবাইকে ফোন করলাম না, এটা বন্ধ হয়ে গেছে। আসলে ওই গলিটা দিগন্তের কলিজার মধ্যেই রেখেছে। আমাদের 400 লোক অপবেকার হয়ে গেল, অনেকে মাইন্টেকার করলেন, অনেকে ছোটখাটো কাজ করে বাঁচতেন, 2-1 অন্য চ্যানেলে চাকরি পেয়েছে, কিন্তু যাদের পিঠে দিগন্তের রক্ত আছে তারা কেউ জব পায়, তারা এখনো দেখে। আমি ইনু সাহেবের কাছে বাধ্য হয়ে গিয়েছিলাম, তখন তার উনি আমাকে দেখালেন, এই যে দেখেন 6টা টেলিভিশন আছে, শুধু আপনাদেরটাই দেখিয়েছে, আর কেউ দেখায়। আমরা যে অবস্থায় ছিল এখন সেই অবস্থায় আছি, অন্য টেলিভিশন কিন্তু সবাই সাথেই আছে। ধন্যবাদ। দুটোর কথা বললাম, মানে কিছু মনে করলাম। পরে নয়াদিগন্তে আমি ভাবেই করলাম, নয়াদিগন্তে আমাদের বন্ধু ছিল, নিজেও অনেককে রিকোয়েস্ট করেছি, কিন্তু কি হল, যদি কেউ একটা বিজ্ঞাপন দেয়, ইনু সাহেব এত স্মার্ট কথিত মানুষ, তাকে ফোন করে বলতে নয়াদিগন্তে বিজ্ঞান দেওয়া যাবে না, এবং তথ্য মন্ত্রণালয়ে আমাদের নয়াদিগন্তকে ব্ল্যাক লিস্ট করা হয়েছে। এবং যারা যাদের সাথে ছিলাম ব্যবসায়ীরা, তাদের ব্যবসা একবারে আমাদের বন্ধুভাবে তারা স্কুইজ করেছে, তেমন আমার ব্যবসা বাণিজ্য নেই। যার জন্য আমি এই কৃষি কাজটা সেটা শুরু করছি, ছোটখাটো কৃষি কাজ করি, আমার ছোটখাটো জমি আছে, এগুলো দিয়ে কৃষি কাজ চালাই, ও দিয়েই চলে। আমি এরপরে আপনাদের কাছে কৃষির ঘরের সামান্য কিছু বলবো, তারপরে শেষ করে দিয়ে উচিত আপনাদের ধৈর্য ত্রুটি ঘটাবো না। তো কৃষিকাজ বলতে গেলে আমাদের দেশটা হলো জোয়ার ভাটার দেশ। জোয়ার ভাটার দেশের মানুষের মধ্যে অঙ্ক জ্ঞান খুব ভালো। আমরা যখন গ্রামে দেখতাম, তখন কখন জোয়ার আসবে, কখন স্বর বলে, জোয়ার আগে একটা আওয়াজ আসবে স্বর বলে, কখন আসবে, কখন ভাটা হবে, এই জন্য এলাকার অঙ্ক 6টা এলাকার মধ্যে এলাকা। আর আমাদের সম্পদের মধ্যে হচ্ছে পানি, মাটি আর মানুষ, কর্মক্ষমতা মানুষ। সহজে অনেক কিছু শিখে ফেলতে পারে, যেটা অঙ্ক বলা যায়। এই পানি বিশ্বের 6-8টা দেশ আছে আমি যে এলাকার মানুষ, সেখানে পানিকে হানি। এজন্য একবার কাজে নতুন বলছে, ওই এলাকার নিশ্চয় হোটেল বলে, তার মধ্যে মধু অর্থ লোক হানি হলো ইংলিশে মধু নয়, তা আমরা মধু করি না কেন? কিন্তু সত্যি আজকে আমি বলতে পারি আমাদের পানিটা মধু। এর জন্যই আপনার এইরকম পানি আফ্রিকাতে পাবেন না, মিডিল ইস্টে যান, আফ্রিকাতে যান, আফ্রিকাতে যান, কোথাও আমি দেখি, আমি কিছুতে ভ্রমণ করেছি, এমন পানি কোথাও নেই। আর মাটি তো যাই ফলান তাই ফলে, যেটা একটু আগে অনেকে বলে গেছে। আমার এখানে একটা সাজেশন আছে, আপনার আমাদের দেশে অনেক আখ হচ্ছে এখন, আমি সেদিকে আর যাচ্ছি না, অনেক কাঁঠাল হয়। যারা ব্যাংকক গিয়েছেন তারা দেখবেন কাঁঠালগুলো একটা প্লাস্টিকের মধ্যে পলিথিন মোড়ে 5-7টা কাঁঠাল। আমি যখন হাইয়ারে ট্রাভেল করেছি, দেখলাম যে ওখানে কি, ওইখানে ওই কলার পিঠা খাওয়াচ্ছে। আমি অলরেডি লন্ডন ছিলাম বেশ কিছুদিন, সেইখানে দেখতাম কিছু ব্যবসায়ী, বিশেষ করে পাকিস্তান, ইন্ডিয়ান, ওরা বিভিন্ন চার্টার করে আম নিয়ে আসতো, কখন ভেনেজুয়েলা থেকে এলো, কখনো আফ্রিকা থেকে এলো, কখনো কেনিয়া থেকে। আর এগুলোকে এমনভাবে প্র্যাকটিস করেন ধরেন কাগজ দিয়ে, যে একটা আমও নষ্ট হয়। সেজন্য আমি শাসন করতেছি, আমাদের অনেক কৃষি তৈরি হয়েছে, অনেক কৃষক তৈরি হয়েছে, আমাদের এগ্রিকালচার টেকনোলজিস তৈরি করা দরকার, যারা এটাকে ভালো প্যাকেট করতে পারে, আকর্ষণীয় রাখতে পারে, এবং যাতে নষ্ট না হয়। আর আরেকটা জিনিস খেয়াল করে, যদিও আমি চিন্তা করে বললাম এখানের জন্য, যেটা আমি অনেকদিন জন্ম ছিলাম, সেখানে পাকিস্তান এবং ইন্ডিয়ার থেকে অনেক আচার দেয়, ম্যাঙ্গো আচার, লাইম আচার, বাংলাদেশ থেকে অনেক কনসামশন আছে। এখন ইউরোপ অন্যান্য এলাকা অনেক আছে। আমার কাছে বন্ধু রেখে এগুলো দিকে আমাদের মনোযোগ দেওয়া দরকার। আমি এবার এই কিশোরীকে কৃষির উপরে যিনি স্বপ্ন দেখেছেন তার কথা বলে শেষ করব। এদেশের জমিদারি প্রথা উচ্ছেদের পরে বেশ কৃষক তৈরি হয়েছে, আর এই কৃষককে সাহায্য করার জন্য
প্রথম বেঙ্গল কৃষি ইনস্টিটিউট হয় 1938 সালে। আর এই স্বপ্নটা দেখছেন কে? সেরকম। এরপরে এটা হয়েছে ইস্ট পাকিস্তান ইনস্টিটিউট, তারপরে বাংলাদেশ ইনস্টিটিউট, যা আজকে দেখছেন সেরকম ইউনিভার্সিটি। তাই আমি বলি আমাদেরকে বিপণন এবং টেকনোলজি তৈরি করতে হবে, এইটুকু আপনাদেরকে জানালাম। আর আমাদের দিগন্ত কিভাবে শেষ হয়ে গেছে আপনাদের বললাম। ধন্যবাদ সবাই।